নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই হেলথলাইন এবং হেলথলাইনের অনুষ্ঠান নিয়ে আজকে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানকে আনা হয় আপনাদের কাছে, এটা একটা অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠানও বটে, কারণ আমাদের এখানে স্বনামধন্য চিকিৎসকরা আসেন এবং নির্দিষ্ট রোগ নিয়ে আমরা এখানে আলোচনা করি এবং সেই অনুসারে তাদের গাইডলাইন্স আমরা নিয়ে থাকি, এগিয়ে চলি। তো আজকে যে আমাদের হেলথলাইনের বিষয় তা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার যে রোগটি, এটি অ্যাকচুয়ালি কী, মানে এর কারণটা কি হয়, এর সিমটমস কি থাকে, সব থেকে বড় কথা এর ট্রিটমেন্ট কি হবে, কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো সুস্থ জীবনের পথে, সেই নিয়েই থাকবে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল। অনেক স্বাগত ডক্টর পালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ। একদম রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই আলোচনার সাথে রয়েছেন। ফুসফুসের ক্যান্সার অনেকেই প্রশ্ন করেন, আজকে একটু আমরা ইলাবোরেটলি যাওয়ার চেষ্টা করব আর আপনাদের সাথে নিয়ে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব যে এই যে ফুসফুসের ক্যান্সার, অনেকে ভুগছেন এই রোগে বা অনেকে পরিবারের লোক জানতে চান যে এর প্রথমত জানবে এই ফুসফুসের ক্যান্সারের কারণটা কি, মানে কেন হয়। ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার এখন পুরুষদের মধ্যে যে ক্যান্সারগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি। এটা সারা পৃথিবীর পরিসংখ্যান আমি বলছি যে পুরুষদের মধ্যে বেশি, মহিলাদের মধ্যেও লাং ক্যান্সারের হার খুবই বেশি। এবারে তার কতগুলো মূল কারণ রয়েছে। তার মধ্যে একটা প্রথমত সেটা হলো যে আমাদের এই স্মোকিংয়ের হ্যাবিট বা টোবাকো স্মোকিংয়ের হ্যাবিট আমাদের দেশে এবং অন্য দেশেও সেই বিড়ি সিগারেট এইগুলির হ্যাবিট কিন্তু খুব বেশি রয়েছে। শুধু বিড়ি সিগারেট নয়, এর সাথে যে কোনোভাবেই যদি তামাক কেউ সেবন করেন তাহলে সেটা লাং ক্যান্সারের কারণ হতে পারে। এর সাথে যুক্ত হয়েছে যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, মানে বায়ু দূষণ, বাতাসের মাধ্যমে এবং খাবার দাবারের মাধ্যমে এবং বিভিন্নভাবে শরীরে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালস, ক্ষতিকারক পদার্থ যেগুলিকে আমরা কার্সিনোজেন বলি, সেই কার্সিনোজেনগুলো শরীরে ঢুকছে। সেই জন্য কিন্তু এখন নন স্মোকারদের মধ্যেও লাং ক্যান্সার দেখা যাচ্ছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে উনি তো, আমার পেশেন্ট, আমার বাবা তো কোনোদিন বা আমার মা তো কোনোদিন তামাক সেবন করেননি, তাও কেন হলো? তাহলেও কিন্তু হতে পারে। তবে মনে রাখবেন যে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, মানে ক্যান্সার হওয়ার জন্য যে দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন ক্ষতিকারক পদার্থ, কেমিক্যালস, এগুলি যেমন কন্টিনিউয়াস আমাদের শরীরে আঘাত করে চলেছে, তার সাথে যদি সিগারেট, বিড়ি বা তামাক এর সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার হার অনেক বেশি বেড়ে যায়। তাই যেটা এই সিগারেটের প্যাকেটে লেখা থাকে বা সিনেমা হলে যেটা বলা থাকে যে তামাক ক্যান্সারের কারণ, এটা একদমই প্রমাণিত সত্যি। কাজেই তামাক সেবন বর্জন করলে আমরা অনেকাংশে লাং ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো। এই যে লাং ক্যান্সার, এর তো কিছু নির্দিষ্ট সিমটমস থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, লাং ক্যান্সারের সিমটমসগুলো আমি একটু বলছি। আমাদের দেশে লাং ক্যান্সারের ডায়াগনোসিসে আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি যে লাং ক্যান্সার ডায়াগনোসিস করতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে যায়। তার কারণ হলো লাং ক্যান্সারের সিমটমগুলো অনেকাংশেই অন্যান্য ইনফেক্টিভ যে কজ রয়েছে লাংয়ের, সেগুলির সাথে গুলিয়ে যায়। যেমন ধরুন, আমাদের দেশে খুব কমন হলো টিউবারকুলোসিস লাং ক্যান্সারের চাইতেও বেশি কমন আমাদের দেশে। তো টিউবারকুলোসিসের সিমটম এবং লাং ক্যান্সারের সিমটম অনেকাংশে মিলে যায়। যেমন ধরুন, রোগীরা প্রধানত কি সমস্যা নিয়ে আসেন? একটা কাশি, সে কাশিটা অনেক দিন ধরে ঠিক হচ্ছে না। বুকে কোনো একটা জায়গায় ব্যথা, কারো কারো ব্যথা হয়, কারো কারো কাশি হয়। কারো কারো ব্যথা বা কাশির সাথে, অথবা ব্যথা বা কাশি না হলেও একটুখানি হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট হয় বা সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট হয়। কারো কারো এই কাশির সাথে রক্ত পড়ে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে বারবার বুকে ইনফেকশন হচ্ছে, মানে বিগত 6 মাসের মধ্যে বেশ কয়েকবার চেস্ট ইনফেকশন হয়ে গিয়েছে, বুকে ইনফেকশন হয়েছে, তার জন্য ওষুধ খেতে হয়েছে। এগুলি সবই লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে। এবার খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু টিবিরও লক্ষণ হতে পারে, তাই অনেকাংশে গুলিয়ে যায়। এছাড়া কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আছে, আমি যেগুলি বললাম ওগুলি হলো মূলত এরমভাবে আসে। যেমন ধরুন, আমার একজন রোগী এসেছিলেন, ওনার শুধু গলার আওয়াজটা বসে গিয়েছিল। এবার গলার আওয়াজ বসে যাওয়ার ফলে ওনারা
ENT সার্জনের সাথে কনসাল্ট করেন, নাক কান গলা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেন, এবং পাওয়া যায় যে ওনার ভোকাল কর্ডটা প্যারালিসিস হয়ে রয়েছে। সেখান থেকে ডায়াগনোসিস করতে গিয়ে দেখা যায় যে লাংয়ে টিউমার বা ক্যান্সারটা রয়েছে, যেটা ভোকাল কর্ডকে যে নার্ভটা সাপ্লাই করে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই নার্ভটা ড্যামেজ করে প্যারালিসিস করে দিয়েছে। এছাড়া ওনার কোনো সিমটম ছিল না। খুব অ্যাডভান্স কেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে লাং ক্যান্সার অলরেডি শরীরের অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, হাড়ে টাড়ে ছড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাড়ে ব্যথা হতে পারে। ব্রেনে ছড়িয়ে গেলে মাথা ঘোরা, মাথা ব্যথা হওয়া, বমি হওয়া, এইরকম প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে। কাজে আমাদের একটু সাবধান হতে হবে। এই লাং ক্যান্সারের সাথে টিবির সিমটমগুলো গুলিয়ে যায় বলে আমার ব্যক্তিগত পরামর্শ সবসময় হয় যে ক্যান্সারটাকে এক্সক্লুড করার জন্য কতগুলো সিম্পল টেস্ট রয়েছে। এম্পেরিক্যালি দেখুন, সেটা খুব একটা ভুল নয়। আজ থেকে 20-25 বছর আগে লাং ক্যান্সার এত বেশি ছিল না, টিবি বেশি ছিল। তাই যদি টিবির ওষুধ এম্পেরিক্যালি অনেক ক্ষেত্রেই দেওয়া হতো এবং টিবির ওষুধ দিয়ে দেখা যেত হয়তো 90%, 95% মানুষের টিবি এবং তিনি ভালো হয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু লাং ক্যান্সার বাড়ছে, আমার অ্যাডভাইস থাকে যে এই ধরনের সিমটম হলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিন। সহজ কিছু টেস্ট রয়েছে, ইমেজিং টেস্ট রয়েছে, সেগুলি করলে কিন্তু আমরা সহজেই এক্সক্লুড করতে পারবো যে এটা লাং ক্যান্সার নয়। লাং ক্যান্সারের নিশ্চয়ই স্টেজেস তো থাকবেই, কি কি স্টেজেস রয়েছে? মূলত আমি বোঝানোর জন্য বলছি, সমস্ত ক্যান্সারই আমরা মোটামুটি 4টে স্টেজে ভাগ করি। স্টেজ 1, 2, 3, 4। এইটা নির্ভর করে যে লাং ক্যান্সার, যেটা ক্যান্সার আসলে কি, ক্যান্সার হলো এক ধরনের টিউমার, মানে অ্যাবনর্মাল সেল গ্রোথ। সেটা শরীরের যে কোনো অঙ্গেই অ্যাবনর্মাল সেল গ্রোথটা হতে পারে। আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান আমরা জানি কোষ বা সেল দিয়ে তৈরি। এই সেলগুলি কিন্তু একটা নির্দিষ্ট গ্রোথ প্যাটার্ন আছে, মানে একটা সেল সেটা বিভাজিত হয়ে 2টো হয়, 3টে হয়, একটা অর্গান, কিন্তু তার একটা নিয়ন্ত্রণ রয়েছে। মানে একটা পয়েন্টের পরে তারা আর বাড়ে না, সেই অঙ্গটা বাড়ে না, সেই অঙ্গটায় কিছু সেল বৃদ্ধ হয়ে মারা যায় এবং সেগুলিকে নতুন সেল রিপ্লেস করে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণটা চলে যায়। নিয়ন্ত্রণটা চলে যায় মানে এটা একটা মাংসপিণ্ড তৈরি করে, যে মাংসপিণ্ডটা কিন্তু লাংয়ের ক্যান্সারের ক্ষেত্রে লাংয়ের কাজগুলো করে না। এগুলি শুধুমাত্র মানে ক্ষতিকারক কাজ করে, লাংটাকে নষ্ট করে দেয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে লাংয়ে যেখানে তৈরি হয়েছে, লাং হলে লাংয়ে তার চারপাশে নর্মাল টিস্যুটাকে নষ্ট করে দেয়। তারপরে ব্লাড দিয়ে বা লিমফ্যাটিক্স দিয়ে শরীরের অন্য জায়গায় ছড়ায়। তো এই স্টেজটা আমরা এইভাবে করি। ধরুন একটা ছোট্ট টিউমার রয়েছে লাংয়ে, কোথাও ছড়ায়নি, তাহলে স্টেজ 1। সেটা আর একটু বড় হলে স্টেজ 2। সেটা লিমফ্যাটিক্স দিয়ে লিম্ফ নোডে ছড়িয়ে গেলে স্টেজ 3, এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে স্টেজ 4। আমরা যেটা আমি আমার সমস্ত বক্তব্যে বলি যে স্টেজ 3 অবধি ক্যান্সার কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি, এবং স্টেজ 4-এরও ভালো চিকিৎসা এসেছে, অনেক দিন সুস্থ রাখা যায়। সেটা আমরা পরবর্তী আলোচনায় বলবো। আমার যেটা বক্তব্য হলো যে আমাদের চেষ্টা করতে হবে যে যত তাড়াতাড়ি পারা যায় ক্যান্সারটাকে ডিটেক্ট করার, মানে ওখানটাই অ্যারেস্ট করা, ওখানেই বা স্টেজ 1 বা স্টেজ 2-তে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, খুব কম চিকিৎসায় কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। একটা কথা বলে রাখতে হবে, এই যে আমাদের আগাম যদি ট্রিটমেন্ট করার কথা, কিন্তু অনেক সময় তো আমরা দেখেছি যে 4th স্টেজে গিয়েই ধরা পড়লো, এরকম তো অনেক হিস্ট্রি রয়েছে। আপনাদের কাছে পেশেন্ট আসে, তখন তারা তো উপায়হীন হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন আপনি যেটা বলছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য কিছু কিছু উন্নত দেশে স্ক্রিনিং প্রোগ্রাম হয়। স্ক্রিনিং মানে হলো সুস্থ মানুষদের রেগুলারলি, ধরুন বছরে একবার বা কোনো কোনো ক্ষেত্রে 2বার বা 2 বছরে একবার, এমনি করে কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা করা হয়, যাতে কোনো সিমটম আসার আগেই কোনো ক্যান্সারকে ধরে নেওয়া যায়। তো লাং ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু স্ক্রিনিং প্রোগ্রাম কিছু কিছু দেশে রয়েছে। তাতে লো ডোজ সিটি স্ক্যান বলে একটা স্ক্যান করা হয়। তবে সেটা আমাদের দেশে তেমনি প্রোগ্রাম নেই, কেউ চাইলে করাতে পারেন। তবে তার কার্যকারিতা একটুখানি নিয়ে একটু সন্দেহ রয়েছে, মানে লো ডোজ সিটি স্ক্যান স্ক্রিনিং করে কতটা ধরা যাবে এবং ধরলেও তার কতটা লাভ হবে সেটা খুব একটা প্রমাণিত নয়। আমি বলবো যে যে কারণে এটা ছড়িয়ে যায় সেটা হলো মানুষ
বেশিরভাগ ক্ষেত্রেই যে সিমটমগুলো বললাম, কাশি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, একমাত্র আমি দেখেছি যদি কারো রক্ত ওঠে, মানে হিমোপ্টিসিস হয়, মুখ দিয়ে রক্ত উঠে আসে, সেক্ষেত্রে তিনি ভীত হয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। কিন্তু অন্য সিমটমগুলোর ক্ষেত্রে অনেকাংশেই অনেকটা দেরি হয়ে যায়, বা বারবার লাং ইনফেকশনে দেরি হয়ে যায়। এইখানে সচেতনতার একটা ব্যাপার আছে। সচেতনতাটা সাধারণ মানুষের জন্য এবং সচেতন ডাক্তারবাবুদের জন্য। তার কারণ যেহেতু ক্যান্সারের হার বাড়ছে, আমরা যারা ক্যান্সার চিকিৎসক, আমরা কিন্তু সবসময় এই ধরনের সিমটম হলে ক্যান্সারটাকে এক্সক্লুড করার আমরা আগে চেষ্টা করি। তো আমার মনে হয় যদি শুধু অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করা যায়, ক্যান্সারটাকে এক্সক্লুড করাটার জন্য সিম্পল টেস্টগুলো আমরা আগেই করিয়ে নিই, হতে পারে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নেগেটিভ আসবে, এবং আমরা চাইও তাই, যাতে খুব কম মানুষই এই রোগে আক্রান্ত হন। কিন্তু তাহলে যারা আক্রান্ত হয়েছেন তাদের আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করে আমরা কিন্তু ট্রিটমেন্টটা দিতে পারবো। হেরিডিটারি লাং ক্যান্সার কি আসতে পারে? হয়তো আমার পরিবারে কারো ছিল। লাং ক্যান্সারের সেই রকম ফ্যামিলিয়াল ট্রেন্ড, মানে যেটা আমরা নর্মাল লাং ক্যান্সার বলি, স্কোমাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা বা স্মল সেল লাং ক্যান্সার, তার সেই রকম নর্মাল হেরিডিটারি প্যাটার্ন নেই যে রিস্ক খুব একটা বেড়ে যাবে। তবে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে লাং ক্যান্সারে, তাহলে একটু সাবধান হওয়া দরকার। তবে কিছু কিছু অন্য ধরনের লাংয়ের টিউমার্স হয়, যে টিউমারগুলো হেরিডিটারি টিউমার হতে পারে বা হেরিডিটারি প্যাটার্ন থাকতে পারে, তবে সেগুলি রেয়ার টিউমার। লাং ক্যান্সার বলতে আমরা যেগুলি বলছি সেগুলি কিন্তু ওইরকম ভাবে ফ্যামিলিয়াল ট্রেন্ড সেরকম পাওয়া যায় না। আপনি যেগুলো বললেন, যে যে ক্যান্সারগুলো বললেন, এগুলো টাইপস আমরা লাং ক্যান্সার কি কি ধরনের, কি কি টাইপস আছে? তো মূলত যেমন ধরুন, যেটা মূল দুটো ভাগে আমরা ভাগ করি এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসাটা নির্ধারিত হয়। একটা হলো স্মল সেল লাং ক্যান্সার, আর একটা হলো নন স্মল সেল লাং ক্যান্সার। তো নন স্মল সেল ক্যান্সার লাং ক্যান্সার আবার অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস কার্সিনোমা এগুলি হতে পারে। কাজে যদি কারো লাং ক্যান্সার সন্দেহ হয় বা ডিটেক্ট হয়, তাহলে এইটা জানা কিন্তু অত্যন্ত জরুরি যে সেটা কি ধরনের লাং ক্যান্সার। আর সেটা জানা যাবে কিভাবে? সেটা জানা যাবে একমাত্র বায়োপসি করে। আর এই প্রসঙ্গে অনেক মানুষেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে বায়োপসি করলে বুঝি ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে যায়। এটা কিন্তু ভুল ধারণা, এটা একটা মিথ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়োপসির বদলে, আমি দেখেছি অনেক, যে এফএনএসি করা হয়েছে পেরিফেরিতে। এফএনএসি হলো একটা সরু সূঁচ দিয়ে অল্প কিছু সেলস তুলে নিয়ে দেখা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিট ইনফরমেশন পাই না। সেটা আমাদের ম্যাক্সিমাম এইটুকু বলে দিতে পারে যে এটা ক্যান্সার কি ক্যান্সার নয়। আমাদের লাং ক্যান্সারে কিন্তু বায়োপসি করতে হবে। তার কারণ হলো, প্রথমত এই যেটা বললাম কি ধরনের সেটা জানতে হবে। সেটা জানার জন্য বেস্ট হলো অনেকগুলি পরীক্ষা হয় ওই বায়োপসি স্পেসিমেনে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে, সেই পরীক্ষাগুলি করার। আর এখনকার দিনে আর একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেটাকে বলে মলিকুলার মার্কার্স। মানে ওই টিউমারটার বা ক্যান্সারটার আমরা জিন অ্যানালিসিস করে বলে দিতে পারি যে ওই ক্যান্সারটা কোন ওষুধ দিলে পরে কাজ হবে, মানে একদম আইডেন্টিফাই করে। এখন এত উন্নত হয়েছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে বিভিন্ন উন্নত ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে আমরা জিনটাকে সম্পূর্ণ স্টাডি করে বলে দিতে পারি যে এই ক্যান্সারের এই ওষুধটা দিলে পরে উপকার হতে পারে। কাজেই সেজন্য আমাদের টিস্যু বায়োপসি কিন্তু আমাদের করতেই হবে। আচ্ছা, তার মানে যেহেতু ট্রিটমেন্টের প্রসঙ্গে আমরা এলাম, তো আমি ট্রিটমেন্টের জায়গায় যাব যে কিভাবে এটা, মানে আমরা সুস্থ কতটা হতে পারছি। হ্যাঁ, এবারে এইটা প্রশ্ন অনেকেই করে যে আমি কি কিওর হতে পারবো কি পারবো না। লাং ক্যান্সার কিন্তু সম্পূর্ণ কিওর করা সম্ভব। একটা সময় ছিল যখন লাং ক্যান্সারকে ভাবা হতো যে বুঝি সবচেয়ে অ্যাগ্রেসিভ, খুব খারাপ টাইপের ক্যান্সার এবং এতে সুস্থ হয় না। কিন্তু এখন কিন্তু সে অবস্থা নেই। এখন লাং ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করা যায়। যেমন ধরুন, আমি স্টেজ ওয়াইজ আপনাকে ট্রিটমেন্টটা বলছি। খুব যদি আর্লি স্টেজ হয়, মানে স্টেজ 1, স্টেজ 2 বা খুব আর্লি স্টেজ 3 ও 3 এর ক্ষেত্রেও কিছু দুটো অপশানস থাকে আমাদের ট্রিটমেন্টের। একটা হলো আমরা লাংয়ের অপারেশন করতে পারি। সেই অপারেশন করে লাংয়ের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ক্যান্সারটা শুদ্ধ। এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে ধরুন যে মানুষটা লাং ক্যান্সার হয়েছে, তার ওই লাংটা কেটে বাদ দেওয়ার পরেও বাকি যে লাংটা থাকবে, সেই লাংটা ওনার রোজকার কাজকর্ম করার জন্য যে
অক্সিজেনের যোগান দেওয়া দরকার, যে কার্যকারিতা দরকার সেটা থাকবে কিনা সেটা অনেক ক্ষেত্রে সন্দেহজনক হয়ে যায়। এই জন্য খুব কম মানুষই পাওয়া যায় যাদের লাঙের এই অপারেশনটা করা সম্ভব, এবং অপারেশনের পরে কিমোথেরাপি দিতে হয়। অল্টারনেটিভ হলো এই আর্লি স্টেজ লাং ক্যান্সারের ক্ষেত্রে যেটা অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী পদ্ধতি বলে প্রতিষ্ঠিত হয়েছে বিগত ধরুন 10-15 বছরে, সেটা হলো SBRT বা স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি। এইটা কি? এইটা হলো যে আপনারা অনেকেই শুনে থাকবেন যে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন বা দেওয়া হয়। এই রেটা খুব হাই ডোজে এবং আধুনিক যন্ত্রপাতি, কম্পিউটার, আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে, আধুনিক রেডিয়েশন যন্ত্রের মাধ্যমে খুব ছোট জায়গায় শুধু ক্যান্সারটাকে খুব হাই ডোজ দিয়ে সম্পূর্ণ বিনষ্ট করা হয়, ধ্বংস করা হয় এবং আশপাশের লাংকে বাঁচিয়ে দেওয়া হয়। অপারেশন করলে যেমন অনেকটা লাং কেটে বাদ দিতে হবে, তার কারণ তার ব্লাড সাপ্লাইয়ের ব্যাপার আছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না। আর একটা সুবিধে হলো এইটা সম্পূর্ণ ব্যথা বেদনাহীন একটা চিকিৎসা পদ্ধতি। মানে রোগী আসবেন, তিনি 10-15 মিনিট কাউচে শুয়ে ট্রিটমেন্ট নেবেন এবং হেঁটে বাড়ি চলে যাবেন। তার কিন্তু কোনো সাইড এফেক্টস এইটা নিয়ে হবে না, বা তার ব্যথাও লাগবে না, কষ্টও হবে না, রিকভারির কোনো ব্যাপার নেই। লাঙের অপারেশন করার পরে যেমন ধরুন আপনার 1-1.5 মাস টাইম লেগে যায় রিহ্যাবিলিটেশনের জন্য, তার লাং ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য, ফিজিওথেরাপি করার জন্য, বা তাকে বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে দিতে হয়। SBRTতে কিন্তু এগুলো কিছুই লাগে না। এখন আমরা অনেক ক্ষেত্রেই লাং ক্যান্সারের আর্লি স্টেজে আমরা SBRT ট্রিটমেন্ট করি এবং সেটা কিন্তু সম্পূর্ণ কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এছাড়া যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, স্টেজ 3 হয়ে যায়, সেক্ষেত্রে মূল চিকিৎসা রেডিয়েশন চিকিৎসা এবং কেমোথেরাপি একসাথে দেওয়া। এবং রেডিয়েশন চিকিৎসা এক্ষেত্রে একটু লম্বা দিতে হয়, প্রায় 1.5 মাসের চিকিৎসা দিতে হয় এবং তার সাথে অল্প অল্প করে কেমোথেরাপি দিতে হয়। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং আশাপ্রদ সেটা হলো স্টেজ 4 লাং ক্যান্সারের কথা বলছি আমি। আগে আপনারা জানেন যে স্টেজ 4 লাং ক্যান্সার মানে সারা শরীরে ছড়িয়ে গিয়েছে, সেটা কিন্তু বলা হতো যে তার আয়ু 6 মাস থেকে 9 মাস বলেই দেওয়া হতো। কিন্তু এখন এই যেমন ধরুন আমার মানে অনেক রোগী আছেন যারা 4-5 বছর সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং এমনকি ব্রেনে ছড়িয়ে গেছে, এমনি লাং ক্যান্সার রোগীও কিন্তু সুস্থ আছে। সেই ব্রেনে আমরা স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বলে একটা স্পেশাল রেডিয়েশন ট্রিটমেন্ট দিয়েছি এবং নতুন যে ওষুধগুলো এসেছে লাং ক্যান্সারের তাদের বলে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। এই টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি কি? আমি যেমন আপনাকে একটু আগে বললাম যে আমরা ওই লাং ক্যান্সারের টিস্যুটা নিয়ে সেটার জেনেটিক ম্যাপিং করে আমরা বলতে পারি যে কোন ওষুধ কোথায় কাজ হবে। এবার ক্যান্সার বৃদ্ধির ক্ষেত্রে এক একটা বিশেষ বিশেষ জিনের মধ্যে জায়গা থাকে, যে জায়গাটা ওই ক্যান্সারটার বাড়তে সাহায্য করে বা বাড়ার জন্য দায়ী। তো আমরা ওষুধ আবিষ্কৃত হয়েছে, মানুষ আবিষ্কার করেছে যে ওষুধগুলো ওই জায়গাগুলোকে ব্লক করে দেয়, এটাকে বলে টার্গেটেড থেরাপি। এই টার্গেটেড থেরাপি দিয়ে কিন্তু আমরা অনেক দিন মানে রোগীকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি। এই থেরাপিটা কিন্তু ওরাল ট্যাবলেটস বেশিরভাগ ক্ষেত্রে, মানে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো ট্যাবলেটস, এবং এর সাইড এফেক্টসও অনেক কম। এই ট্যাবলেট খেয়ে এবং অনেক সময় বলে ওরাল কেমো, এটা কি সেই ওরাল কেমো? এটা ঠিক কেমোথেরাপি নয়। ওরাল কেমোথেরাপি হয়, তারও কিছু সাইড এফেক্টস থাকে। এটা একদম টার্গেটেড থেরাপি এবং এটা ওরাল ট্যাবলেটস, এই ট্যাবলেটস শুধু খেয়ে যেতে হয়, তাতে রোগী সুস্থ থাকে। আর যেখানে যেখানে একটু আধটু ছড়িয়েছে, ব্রেনে থাকলে ব্রেনে একটু রেডিয়েশন দিতে হয়, হাড়ে থাকলে হাড়ে দিতে হয়, বা লিভারে বা অন্য কোথাও থাকলে সেখানে দিয়ে এই চিকিৎসাগুলো চালাতে হয়। আর ইমিউনোথেরাপি হলো যে আমাদের যে ক্যান্সার সেলগুলো, এগুলি তো অ্যাবনর্মাল সেল, এগুলিকে আমাদের বডির ইমিউনিটি বা যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তা ডিটেক্ট করতে পারে না। তো কেন পারে না সেটা আবিষ্কৃত হয়েছে। পারে না কারণ এই ক্যান্সার সেলগুলো একটা বিশেষ ধরনের মাস্ক বা মুখোশ পরে থাকে। তো আমরা ইমিউনোথেরাপিতে ওষুধ আবিষ্কার হয়েছে যাতে মুখোশটা টেনে খুলে দেয় এবং বডির ইমিউনিটি ক্যান্সার সেল ডিটেক্ট করে তাকে মেরে দেয়। ইমিউনোথেরাপি দিয়েও কিন্তু স্টেজ 4 লাং ক্যান্সার অনেক দিন সুস্থ থাকে। এই প্রসঙ্গে একটা জাস্ট ইনফরমেশন আমি সবাইকে দিতে চাই, ইমিউনোথেরাপি কিন্তু এই জিনিসটা, ইমিউনোথেরাপির নামে ওই ইমিউনিটি বুস্টার বলে বিভিন্ন ধরনের বলবো যে মিক্সচার, এটা ওটা তরল বিভিন্নভাবে বিক্রি হচ্ছে এবং তার অ্যাডভার্টাইজমেন্টও চলছে।
4টে বোতল দিচ্ছি, 5টা দিচ্ছি, খেয়ে নেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বডির ইমিউনিটি কিন্তু কম নেই, ইমিউনিটি বাড়ালেই ক্যান্সার মরে যাবে না। তার কারণ অনেক মানুষই আছেন যাদের ইমিউনিটি খুব স্ট্রং কিন্তু তাদেরও ক্যান্সার হয়েছে, তার কারণ ইমিউনিটি ক্যান্সারটাকে ধরতে পারছে না, আইডেন্টিফাই করতে পারছে না। কাজে ওই হাবিজাবি বিভ্রান্তিমূলক জিনিসপত্রে যেন কেউ বিভ্রান্ত না হন। আমার অনেক রোগী আছেন, তারা বহুত লাখ লাখ টাকা দিয়ে এইসব ওষুধ কিনেছেন, বলে 10টা 15টা শিশি তার তরল খেয়ে নিলে ইমিউনিটি বেড়ে যাবে, ক্যান্সার ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু ভুল কথা। ইমিউনোথেরাপি একটা স্পেশালাইজড মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট এবং এস্টাবলিশড একটা ট্রিটমেন্ট, এবং যেটা বললাম সেটা। সুতরাং এই জায়গাগুলো এটাও একটা অ্যাওয়ার হওয়ার বিষয় যে হয়তো এটা ডাক্তারবাবু বলছেন কারণ এরকম পেশেন্ট উনি হ্যান্ডলিং করেন, দ্যাটস ওয়াই উনি বলছেন যে আমরা অনেক ভুল ধারণা। আসলে কি হয়, তবু আমরা ভাবি যে আমরা সুস্থ হতে চাই বা আমার বাড়ির মানুষটা সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, এইটার জন্য আমরা কিন্তু ছুটতে থাকি। এই জন্য ভুল পদক্ষেপটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে নিই আমরা। আর অনেক ক্ষেত্রে এই রোগীরা বা রোগীর আত্মীয়রা ভাবেন যে সহজ একটা পদ্ধতি আবিষ্কার করতে চান, কঠিন চিকিৎসা পদ্ধতি কেউই পছন্দ করেন না, আমরাও পছন্দ করি না। কিন্তু মনে রাখতে হবে যে যেমন ধরুন আমি যেটা বললাম যে লাং ক্যান্সার আগে 6 মাস থেকে 9 মাস বাঁচতো, স্টেজ 4 এখন সেটা 6 বছর 5 বছর বাঁচছে এবং উইদাউট এনি ডিজিজ। এই ওষুধগুলো নতুন এসেছে, আমি আশা রাখছি এনারা আরো বহুদিন বাঁচবেন, কারণ এগুলি এসেইছে কিছু বছর আগে, বেশি দিন না হলো আসে, বেশি দিন নয়। কিন্তু যেমন এই উন্নতিগুলো হয়েছে তেমনি উন্নতি হবে এবং খুব সহজ চিকিৎসার মাধ্যমেই ক্যান্সার একদিন সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু সেগুলি বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত এবং প্রমাণিত হতে হবে। যতদিন না হচ্ছে ততদিন যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে ট্রিটমেন্টে অসুখ সারে, আমাদের কিন্তু সেই ট্রিটমেন্টের ওপরই বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। অপ্রমাণিত অবৈজ্ঞানিক কোনো চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হওয়া হলে মারাত্মক ক্ষতি। তার কারণ ক্যান্সার চিকিৎসা করার সুযোগ কিন্তু বারবার আসে না। ক্যান্সার ছড়িয়ে গেলে, বেড়ে গেলে বা সেটা হাতের বাইরে চলে গেলে তখন কিন্তু আর সুস্থ করা যায় না। এই যে হাতের বাইরে চলে গেলে সুস্থতার জায়গাটা খুব কমে যাচ্ছে, তাই আমি প্রথমেই বলবো যে যাদের ধরুন লাং ক্যান্সার ধরা পড়েছে, এটা অনেকের একটা প্যানিক হয়ে যায় তো যে আমার ক্যান্সার হয়েছে, তারা অতটা তো বুঝতে পারে না যে আমার ক্যান্সার হয়েছে, তার মানে আমার কাছে কতটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। তো লাং ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা থাকছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে আমরা কেউই ক্যান্সার থেকে ইমিউন নয়। তার কারণ আমি যেটা বললাম যে ক্রমাগত শরীরের জিনের মধ্যে আঘাতের ফলে কোনো সময় একটা জিন পরিবর্তিত হয়ে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং ক্যান্সার হয়। তো আর রিস্কে আমরা সবাই আছি, তার জন্য আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি আমাদের রিস্ক কমাতে পারি। যেমন ধরুন আমরা যদি প্রথমত তো যেটা ইন্ডিভিজুয়ালি করা যায়, একজন মানুষ সেটা তিনি স্মোকিং, টোবাকো এগুলো কি বিসর্জন দিতে পারেন। এছাড়া পরিবেশ সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই, যে পরিমাণ পরিবেশ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ এবং খাবার দাবারে বিভিন্ন কেমিক্যালসের ব্যবহার বেড়ে গিয়েছে, সেগুলি যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা রিস্কটা অনেকটা কমাতে পারবো। তার কারণেই লাং ক্যান্সার বেড়ে যাওয়ার এইগুলি কারণ, যেটা আজ থেকে হয়তো 50-60 বছর আগে যেটা এত পরিমাণে লাং ক্যান্সার ছিল না। একদম। যেহেতু স্মোকিং একটা এই হ্যাবিটটা আমাদের এই ক্যান্সারের দিকে, লাং ক্যান্সারের দিকে নিয়ে যাওয়ার চান্স বেশি। আমি এখানে একটা কথা বলি, প্যাসিভ স্মোকার এখন অনেক আছে, তাদের মধ্যে একটা টেনশন থাকতে পারে যে আমিও তো সেটা ইনহেল করছি, এইটা নয় যে আমি স্মোক করছি বাট আমি ইনহেল করছি, আমি একজন প্যাসিভ স্মোকার। তাদেরও কি ক্যান্সার হওয়ার চান্স হতে পারে, লাং ক্যান্সার? একদম তাদেরও লাং ক্যান্সার হওয়ার চান্স হতে পারে, প্যাসিভ স্মোকারদেরও লাং ক্যান্সার হওয়ার চান্স হতে পারে, তারাও কিন্তু রিস্কের মধ্যে আছে। কাজে স্মোকিংটা, যেমন ধরুন কেউ যদি গুটখা বা কিছু খায় তাহলে হয়তো সেটা অতটা চারদিকে ছড়ায় না, কিন্তু সিগারেট বা বিড়ি এগুলি খেলে কিন্তু বাতাসের মাধ্যমে আশপাশের মানুষদেরও সমানভাবে ক্ষতিগ্রস্ত করে। কাজেই সিগারেট এবং বিড়ি বা এই ধরনের স্মোকিংয়ের হ্যাবিটটা অবিলম্বে বর্জন করা উচিত। আপনি হয়তো শুনে থাকবেন যে ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ আইনসম্মতভাবে নিষিদ্ধ করেছেন। কোনো পাবলিক প্লেসে কিন্তু ধূমপান করা যায় না, যদিও অনেকেই সেটা মানেন না, কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে, লোককে মোটিভেট করতে হবে ছেড়ে দেওয়া, এবং প্রকাশ্যে যেন ধূমপান কেউ না করেন পাবলিক প্লেসে, এবং করলে কিন্তু প্রতিবাদ করা দরকার। অনেক সময় আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা লাংয়ের সমস্যায় ভোগেন, তো তাদের স্বাভাবিকভাবেই তাদের ইমিউন
পাওয়ার অনেকটাই কম থাকে, কারণ আপনারা চিকিৎসকরাই বলে থাকেন। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে চট করে লাং ক্যান্সার ধরে যাওয়ার চান্স কি থাকতে পারে? না, এরকম ভাবে সাধারণত ধরুন যাদের অ্যাজমা বা সিওপিডি এই রোগগুলো রয়েছে তার থেকে লাং ক্যান্সার হয়ে যাবে এইরকম কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই যে অ্যাজমা বা সিওপিডি পেশেন্টদের লাং ক্যান্সার হওয়ার চান্স বেশি। সমস্যা হয় যে যদি এদের লাং ক্যান্সার হয় তখন এদের ধরা পড়তে একটু দেরি হয়ে যায়। তার কারণ ধরুন একটা অ্যাজমা বা সিওপিডি লাঙের যারা রোগী তারা জানেন যে এই যে কাশি বা ধরুন শ্বাসকষ্ট এই সিমটম তাদের বহু বছর ধরে রয়েছে, এবং সেটার সাথে তখন লাং ক্যান্সার হলেও সেটাকে একই রকম হয়ে গিয়ে গুলিয়ে যায়, সেটা একটা সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে এটাও ঠিক যে এনারা অনেকটা মানে সার্ভাইলেন্সের মধ্যে থাকেন, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ এনাদের বেশি থাকে, সেটা একদিক থেকে মানে হতে পারে যে ডায়াগনোসিসের ক্ষেত্রে সুবিধা দেবে। এবং অনেক সময় আমরা যারা কারখানার কাজ করছেন বিষাক্ত ধোঁয়ার মধ্যে, বা যারা কয়লা খনিতে রয়েছেন তাদের কথা এই জন্য বলছি, কারণ অনেক সময় আমরা দেখেছি সার্ভে করেও পাওয়া গেছে যে এই ধরনের স্টেজ পিপল যারা রয়েছে তারা কিন্তু তাদের থেকে কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়ছে। সেইখানে দাঁড়িয়ে কি এই বিষাক্ত গ্যাস বা এর সঙ্গে থাকলে সেই ক্ষেত্রে কি লাং ক্যান্সারের চান্সেস বাড়তে পারে? একদম একদম, সেক্ষেত্রে অবশ্যই বাড়তে পারে। নিউমোকনিওসিস বলি আমরা, কলিয়ারিতে যারা কাজ করেন, কোল ডাস্ট থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন যে ধোঁয়া বেরোয় সেগুলি থেকে লাং ক্যান্সারের চান্স অনেক বেড়ে যেতে পারে। এই জন্য কিছু কিছু অকুপেশনাল হ্যাজার্ডস আছে, কিছু কিছু অকুপেশন আছেন যারা এই ধরনের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের কিন্তু লাং ক্যান্সার হওয়ার রিস্ক বেশি। এবং লাংয়ে আর একটা ধরনের ক্যান্সার হয়, সেটাকে মেসোথেলিয়ামা বলে, যেটা কিন্তু অ্যাসবেস্টাস থেকে হয়। এই জন্য আপনি জেনে থাকবেন যে অ্যাসবেস্টাস এখনো আর পাওয়া যায় না বা সেটা ব্যান হয়ে গিয়েছে। তো অ্যাসবেস্টাস থেকে কিন্তু মেসোথেলিয়ামা বলে এক ধরনের লাং ক্যান্সার হয়, এবং সেটা অত্যন্ত মারাত্মক ধরনের লাং ক্যান্সার অ্যাসবেস্টাস এক্সপোজার থেকে। এবং ইউকেতে কারো যদি মেসোথেলিয়ামা হয় তাহলে সরকার থেকে কিন্তু তাকে কম্পেনসেট করা হয়, যেহেতু এটা একটা মানে এক্সপোজারের জন্য হ্যাজার্ড হয়েছে অ্যাসবেস্টাসের, সেটা সরকার তার দায় নেয় এবং নিয়ে তাকে কম্পেনসেট করে। অবশ্যই আমরা আমাদের দেশে এইগুলি এক্সপেক্ট করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে প্রোটেক্টিভ গিয়ার্স যেগুলো সেগুলিকে নেওয়ার। যারা এসব ইন্ডাস্ট্রির বিভিন্ন গাইডলাইনও রয়েছে যে এই গাইডলাইনগুলো ফলো করা উচিত, এদের প্রোটেক্টিভ গিয়ার্স যেন অ্যাডিকুয়েট থাকে, সেইগুলিকে দেখতে হবে যেন ইমপ্লিমেন্টেশন হয়। কেননা কাজকর্ম সবাই ছেড়ে দিয়ে দেবে সেটাও তো খুব একটা প্র্যাকটিক্যাল কথা নয়, কিন্তু চেষ্টা করতে হবে যতটা পারা যায় নিজেকে সুরক্ষিত রাখার। সুরক্ষিত রেখে নিজেকে সুস্থ রাখতে হবে। তার কারণ হচ্ছে আমরা যে বিষয়ের উপর আজকে আলোচনায় ছিলাম, লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারে বহু মানুষ ওপারে আজকে অনুষ্ঠান যারা রয়েছেন তারা দেখছেন বা শুনছেন ডাক্তারবাবুর কথা, যে কতটা মানে বেদনাদায়ক হয় যখন আমার বা কাছের মানুষটি চলে যাচ্ছেন এই লাং ক্যান্সারের জন্য। সুতরাং আমাদের অনেক অ্যালার্ট হওয়ার দরকার রয়েছে, এবং অবশ্যই স্মোকিং হ্যাবিট থেকে এখনও বলবো বেরিয়ে আসার সময় হয়েছে। বেরিয়ে আসুন, সুস্থ জীবনযাপনের পথে যান। আমাদের হাতে বোধহয় সময় একেবারেই শেষ, সুতরাং আমরা যাওয়ার আগে আবারও বলবো এই হেল্পলাইনের অনুষ্ঠান একটা অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান, আর এইভাবেই আমরা পাশে থাকার চেষ্টা করি, এবং অবশ্যই স্বনামধন্য চিকিৎসকদের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনধারাকে প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অবশ্যই আগামী দিনে আমরা আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ জানো ডাক্তার। অনেক ধন্যবাদ। শুধু একটাই কথা বলতে চাই যে ক্যান্সার চিকিৎসার বিরাট উন্নতি হয়েছে, এবং উন্নত অপারেশন, উন্নত রেডিয়েশন চিকিৎসা, উন্নত টার্গেটেড ইমিউনোথেরাপির মাধ্যমে কিন্তু লাং ক্যান্সারকে আমরা অনেকটাই বশীভূত করতে পেরেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাকে কিওর করে দিতে সক্ষম হচ্ছি। একদম। সুতরাং মানে ফোর্থ স্টেজ মানেই ভয় পাবেন না। একটু আগে ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন, উনি কিন্তু বললেন যে ফোর্থ স্টেজ থেকেও মানুষ সুস্থ রয়েছেন। সুতরাং সুস্থ হওয়া যায়, সুস্থ থাকা যায়। আমার মনকে আগে ঠিক করতে হবে এবং আমাকে ঠিক প্রপার ওয়েতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আবার ডাক্তারবাবুকে। ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।